ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জে.এম. সিন্স অর্থাৎ জন মিলিংটন সিন্সের লেখা রাইডার্স টু দ্য সি নাটক নিয়ে। এই নাটকে আজকে আমরা নাটকের প্লেরাইট সম্পর্কে জানবো, ক্যারেক্টার, মেইন থিম এবং সর্বশেষ সামারিটা জানবো খুব সুন্দর করে। তো আশা করি যদি ভিডিওটি তোমরা দেখো তাহলে এই নাটকটি সম্পর্কে তোমাদের একটি সম্পূর্ণ ধারণা তৈরি হবে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা তার আনসার করতে পারবে। তো দেখো, রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিন্স। তোমরা জানো যে জে.এম. সিন্স আর ফুল মিনিং হচ্ছে জন মিলিংটন সিন্স। জন মিলিংটন সিন্স was an Irish playwright, poet and prose writer. He was born in Dublin in 1871 and was died in 1909. অর্থাৎ জন মিলিংটন সিন্স একজন আইরিশ নাট্যকার ছিলেন, কবি ছিলেন এবং প্রোজ রাইটার ছিলেন। তিনি ডাবলিনে জন্মগ্রহণ করেছেন 1871 সালে এবং 1909 সালে মৃত্যুবরণ করেছেন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানীর নাম। এরপরে আমরা এখান থেকে ক্যারেক্টারগুলো দেখে নেব। এইখানে অল্প কটা ক্যারেক্টার আছে। দেখো, প্রথম 1 নম্বর ক্যারেক্টার হচ্ছে মরিয়া। এটাকে অনেকেই মরিয়া বলে থাকে, কিন্তু এর আসলে সঠিক যে উচ্চারণ সেটা হবে মৌরা। তো তোমরা মরিয়া বা মৌরা যেটাই বলো না কেন বলতে পারো, তবে সবচেয়ে বেটার হয় যদি এটাকে মৌরা বলে উচ্চারণ করো। তো দেখো, অ্যান এল্ডারলি উইডো অ্যান্ড দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে হু হ্যাজ lost her husband and many sons to the sea। যিনি হচ্ছেন এই নাটকের প্রধান চরিত্র একজন বয়স্ক বিধবা মহিলা, যিনি তার স্বামী এবং অনেকগুলো ছেলেকে সাগরে হারিয়েছেন। she represents the suffering and resilience of the islanders। যিনি এই দ্বীপবাসীর দুর্ভোগ এবং সহনশীলতার প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ মৌরা এখানে যে ক্যারেক্টার, তিনি হচ্ছেন সেন্ট্রাল ক্যারেক্টার। তিনি তার অনেকগুলা সন্তান এবং হাজবেন্ডকে সমুদ্রে হারিয়েছেন। তিনি এই দ্বীপবাসীর যে দুর্ভোগ এবং সহনশীলতা তার প্রতিনিধিত্ব করছেন। এরপরে ক্যারেক্টারটি হচ্ছে, দেখো, বার্টলে। মৌরাস ইয়ংগেস্ট অ্যান্ড অনলি রিমেইনিং সান অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে। যখন নাটকটি শুরু হয়েছে তখন আমরা দেখেছি কি যে বার্টলি হয়েছে মৌরার একমাত্র জীবিত সন্তান, জীবিত ছেলে। হি ইজ ডিটারমাইন্ড টু গো টু দ্য মেইনল্যান্ড ডিসপাইট দ্য ডেঞ্জারাস সি। খারাপ আবহাওয়া সত্ত্বেও তিনি মেইনল্যান্ডে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমরা নাটকের শুরুতে দেখেছি বার্টলি। এরপরে ক্যারেক্টারটা দেখো, 3 নম্বর হচ্ছে ক্যাথলিন, মৌরাস এল্ডার ডটার who is practical and tries to manage the household। এই যে মৌরার সবচেয়ে বড় মেয়ে হচ্ছে ক্যাথলিন এবং তিনি খুব বাস্তব জ্ঞান সম্পন্ন এবং ঘরের কাজকর্ম তিনি দেখাশোনা করেন। she helps to take care of her mother। সে তার মায়ের যত্ন নেয়। and is concerned about her brother বার্টলি, এবং তার ভাই বার্টলি সম্পর্কে উদ্বিগ্ন থাকে সে। অর্থাৎ বার্টলিকে নিয়ে সে দুশ্চিন্তা করে তার মায়ের মতোই। এর পরের ক্যারেক্টারটা হচ্ছে নোরা, মৌরাস ইয়ঙ্গার ডটার। এই যে মৌরার সবচেয়ে ছোট মেয়ে হচ্ছে নোরা। শি ইজ মোর ইমোশনাল অ্যান্ড সেন্সিটিভ কম্পেয়ার টু ক্যাথলিন। সে হচ্ছে ক্যাথলিনের তুলনায় খুবই আবেগপ্রবণ এবং সংবেদনশীল। সি অ্যাসিস্ট হার সিস্টার ইন দ্য হাউস হোল্ড। ঘরের কাজে সে তার বোনকে সাহায্য করে। অ্যান্ড ইজ অলসো ওরিড অ্যাবাউট বার্টলে, এবং সেও বার্টলের জন্য উদ্বিগ্ন। এরপরে ক্যারেক্টারটা দেখো, দ্য প্রিস্ট, আ মাইনর ক্যারেক্টার মেনশনড ইন দ্য প্লে। এই নাটকে উল্লেখিত একটি ক্ষুদ্র চরিত্র হচ্ছে দ্য প্রিস্ট, হু প্রোভাইডস স্পিরিচুয়াল সাপোর্ট টু দ্য ফ্যামিলি। যে এই পরিবারটিকে আধ্যাত্মিক সমর্থন দেয়। অ্যান্ড প্রেজেন্টস দ্য রিলিজিয়াস আসপেক্ট অফ দ্য আইল্যান্ড কমিউনিটি, এবং এই দ্বীপ সম্প্রদায়ের ধর্মীয় দিকের প্রতিনিধিত্ব করে। এর পরের ক্যারেক্টারটি দেখো, দ্য নেইবার উইমেন। দে অ্যাপিয়ার ব্রিফলি অ্যান্ড প্রোভাইড সাপোর্ট টু মৌরা অ্যান্ড হার ডটার্স। তারা এই নাটকে খুব অল্প সময়ের জন্য আসে এবং এই যে মৌরা এবং তার পরিবার বা তার কন্যাদেরকে তারা কি করেন, সাহায্য করেন বা সমর্থন দেন। এরপরে
তো আশা করি তোমরা নাটকের ক্যারেক্টার কয়টাকে বুঝতে পেরেছো এবং এখানে গুটি কয়েক মাত্র ক্যারেক্টার আছে। এখানে মৌরা হচ্ছে প্রধান ক্যারেক্টার, তারপরে তার একমাত্র জীবিত সন্তান হচ্ছে বার্টলি, ক্যাথলিন হচ্ছে এই যে মৌরার বড় মেয়ে এবং নোরা হচ্ছে তার ছোট মেয়ে। এবং এই নাটকে অল্প সময়ের জন্য দুইটা চরিত্র আমরা দেখা পাই, একটা হচ্ছে দ্য প্রিস্ট আর হচ্ছে নেইবার উইমেন। তো এই সব মিলে এখানে 6টা ক্যারেক্টার রয়েছে। এরপরে নাটকের মেইন থিমটা আমরা দেখে নেব। দেখো, দ্য মেইন থিম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট বিটুইন হিউম্যান লাইফ অ্যান্ড নেচার। এই রাইডার্স টু দ্য সি নাটকের মূল থিম হচ্ছে রাইডার্স টু দ্য সি নাটকের মূল থিম হচ্ছে মানুষের জীবন এবং প্রকৃতির চিরন্তন সংঘাত। Although the sea is the main source of the livelihood, যদিও এই সাগর হচ্ছে তাদের জীবিকার প্রধান উৎস, it is also the greatest source of danger to their lives. তাদের জীবনের বিপদের অনেক বড় একটা উৎস হচ্ছে এটি, অর্থাৎ এই সাগর। এই সাগর যেমনি তাদেরকে জীবিকা দেয়, ঠিক তেমনি ভাবে এটি তাদের বিপদের কারণও হয়ে দাঁড়ায়, তাদের জীবনের জন্য এটি একটি বিপদ। দ্য মেইন থিমস অফ দ্য প্লেয়ার, এই নাটকের মেইন থিমগুলো কি হচ্ছে? 1 নম্বরে দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস, প্রকৃতির শক্তি এবং মানুষের অসহায়ত্ব। দ্য প্লে রিপিটেডলি highlights human helplessness in the face of the sea's influence and its danger. সমুদ্রের প্রভাব এবং এর বিপদের সম্মুখে মানুষের অসহায়ত্ব বারবার এই নাটকে ফুটে ওঠে। It shows how nature controls human life, এটি দেখায় যে কিভাবে প্রকৃতি মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, and how humans are defeated when they try to fight against nature, এবং এটি আরও দেখায় যে মানুষ যখন প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে চায় তখন কিভাবে তারা পরাজিত হয়। অর্থাৎ প্রকৃতি একটি ইটারনাল ফোর্স, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে মানুষ কখনো জিততে পারেনি। এরপর দেখো 2 নম্বর থিম হচ্ছে কি সাফারিং অ্যান্ড ডেথ। Each character in the play faces some form of suffering and many of them meet death. নাটকের প্রত্যেকটি চরিত্র কোনো না কোনোভাবে দুর্ভোগের বা সাফারিং এর সম্মুখীন হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছে। It depicts how the reality of death and mourning becomes an integral part of human life. এটি মানুষের জীবনে মৃত্যু এবং শোক মানুষের জীবনের যে একটি অবিচ্ছেদ্য অংশ হতে পারে সেটি দেখায়। এরপরে দেখো 3 নম্বর যে থিমটি রয়েছে রিলিজিয়ন অ্যান্ড বিলিভ। দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে ট্রাই টু কোপ উইথ দেয়ার সাফারিং থ্রু দেয়ার রিলিজিয়াস বিলিভস অ্যান্ড রিচুয়াল। এই নাটকের চরিত্রগুলো তাদের ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতির দ্বারা তাদের জীবনের এই যে দুর্ভোগ সেটাকে মোকাবেলার চেষ্টা করে। দেয়ার ফেইথ অ্যান্ড প্রেয়ার্স আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দেয়ার লাইফ। তাদের বিশ্বাস এবং প্রার্থনা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা এই নাটকের যে মূল যে থিমগুলো রয়েছে সেই মূল থিম সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। তো মূল থিমটাকে যদি আমি আরেকটু রিপিট করি তাহলে 1 নম্বর থিম ছিল কি আমাদের দ্য পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস, এবং 2 নম্বরে ছিল সাফারিং অ্যান্ড ডেথ, এবং 3 নম্বরে ছিল রিলিজিয়ন অ্যান্ড বিলিভ। এরপরে আমরা দেখে নেব সেটিং প্লেস। তোমরা সেটিং প্লেস সম্পর্কে জানো যে সেটিং প্লেস হচ্ছে এই নাটকটি কোথায় হয়েছে, কোথায় এই নাটকটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে কি এটি একটি সেটিং প্লেস। তো দেখো রাইডার্স টু দ্য সি বাই জেমস সিন্স ইজ আ 1 অ্যাক্ট প্লে। তো এটি কিন্তু একটি 1 অ্যাক্ট প্লে, অর্থাৎ এই নাটকে একটি অ্যাক্ট রয়েছে বা অঙ্ক রয়েছে। তোমরা জানো যে নাটকে একাধিক অ্যাক্ট থাকতে পারে, যেমন উইলিয়াম শেক্সপিয়ারের অধিকাংশ নাটক হচ্ছে 5 অ্যাক্ট প্লে, তারপরে 3 অ্যাক্ট প্লে হতে পারে। তো আমাদের এই যে নাটকটি রাইডার্স টু দ্য সি বাই জেমস সিন্স, এটি হচ্ছে একটি 1 অ্যাক্ট প্লে, অর্থাৎ ছোট্ট একটি নাটক এবং এটিতে একটি মাত্র অ্যাক্ট রয়েছে। এবং সেটিং প্লেসটা কোথায় দেখো, দ্য আরান আইল্যান্ডস অফ দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। এইটা হচ্ছে এর সেটিং প্লেস, অর্থাৎ পশ্চিম আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটি দ্বীপ, সেটার নাম হচ্ছে অ্যারান আইল্যান্ডস। এই অ্যারান আইল্যান্ডস নামক জায়গাটা হচ্ছে রাইডার্স টু দ্য সি নাটকের সেটিং প্লেস।
এরপরে আমরা দেখে নেব সামারি অফ দ্য রাইডার্স টু দ্য সি। একদম প্রাঞ্জল ভাষায়, যতটুকু না লিখলেই নয় ঠিক ততটুকুই লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং এই সামারিটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা একদম সম্পূর্ণ একটা ধারণা পাবে নাটকটি সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, the play opens in the cottage of Moura, an elderly widow who has lost her husband and many sons to the sea. নাটকটি শুরু হয়েছে মৌরা নামক একজন বয়স্ক বিধবার ঘর থেকে, যিনি তার স্বামী এবং অনেকগুলো ছেলেকে সাগরে হারিয়েছেন। এরপরে দেখো, her two daughters Kathleen and Nora are present. তার দুই কন্যা ক্যাথলিন এবং নোরা উপস্থিত রয়েছে। discussing the recent discovery of a body washed ashore on the mainland, এবং সম্প্রতি মূলভূমিতে ভেসে আসা একটি ডেড বডি নিয়ে তারা কথা বলছিল। they fear it might be Michael. তারা ভয় পাচ্ছিল যে এটা মাইকেল হতে পারে। their brother who has been missing for 9 days. মাইকেল হচ্ছে তাদের এক ভাই যে 9 দিন ধরে নিখোঁজ। Nora brings a bundle of clothes given to them by a young priest to help আইডেন্টিফাই দ্য বডি। নোরা এক বান্ডিল কাপড় নিয়ে এসেছে, যেটা তাকে একজন ইয়ং প্রিস্ট দিয়েছে এই ডেড বডিটাকে শনাক্ত করতে সাহায্য করার জন্য। দে হাইড দ্য ক্লোথস ফ্রম মৌরা টু স্পেয়ার হার ফার্দার গ্রিভ। তারা এই কাপড়গুলোকে মৌরার কাছ থেকে লুকিয়ে রেখেছে, কারণ তারা চায় না যে তার দুঃখটা আরো বেড়ে যাক। অর্থাৎ এই কাপড়গুলো যদি দেখে এবং সে যদি বুঝতে পারে এটা তার হারিয়ে যাওয়া সন্তান মাইকেলের, তাহলে তার দুঃখটা আরো বেড়ে যাবে। এবং নাটকের শুরু থেকে আমরা দেখি যে এই মৌরা হচ্ছে একজন গ্রিফ স্ট্রাইকেন উইমেন, অর্থাৎ তিনি দুঃখে জর্জরিত, তার জীবনটাই দুঃখে গড়া। তিনি তার শ্বশুরকে হারিয়েছেন, তার হাজবেন্ডকে হারিয়েছেন, তার আরো কয়েকটি ছেলে এই সাগরেই হারিয়ে গেছে, এবং তার বর্তমানে একমাত্র ছেলে বার্টলে, জীবিত সন্তান, সে জীবিত রয়েছে। এখন তিনি শঙ্কা করছেন যে এই বার্টলে কখন সাগরে হারিয়ে যায়। তো এই কারণে এই মহিলা একটা ট্রাজিক ক্যারেক্টার। মৌরা হচ্ছে এই যে ট্রাজিক ক্যারেক্টার, যদিও সে ক্লাসিক্যাল ট্রাজিকের মতো নয়, কারণ আমরা জানি যে ক্লাসিক্যাল ট্রাজেডি হতে হলে সেখানে যে মেইন ক্যারেক্টার সে কোনো হাই সোসাইটির হবে, উচ্চ র্যাঙ্কের হবে, কিন্তু মৌরা এখানে কোনো উচ্চ র্যাঙ্কের নয়, একজন সাধারণ একজন মহিলা, কিন্তু তারপরও তিনি একটা ট্রাজিক ক্যারেক্টার। তো দেখো, এই প্রথম যে আমাদের সামারির যে প্রথম প্যারাটা, সেখানে কি বলেছে, নাটকটি ওপেন হয়েছে মৌরার ঘর থেকে, এবং মৌরাকে তিনি হচ্ছেন একজন বয়স্ক বিধবা, যিনি তার হাজবেন্ড এবং অনেকগুলা ছেলেকে সাগরে হারিয়েছেন। তার দুই মেয়ে রয়েছে, ক্যাথলিন এবং নোরা। তারা সম্প্রতি আবিষ্কৃত হওয়া একটি ডেড বডি নিয়ে কথা বলতেছেন, এবং তারা ভয় পাচ্ছিল যে এটা হতে পারে তাদের ভাই মাইকেলের, যে কিনা 9 দিন ধরে নিখোঁজ রয়েছে। এরপরে নোরা এক বান্ডিল কাপড় নিয়ে আসে, যেটা তাকে একজন ইয়ং প্রিস্ট দিয়েছে। কি কারণে দিয়েছে? যাতে করে এই কাপড়গুলো দেখে তারা ডেড বডিটিকে আইডেন্টিফাই করতে পারে যে এটি তাদের ভাই মাইকেল কিনা। তারপরে যখন মৌরা ঘরের ভিতরে আসে, তখন তারা সেই কাপড়গুলোকে লুকিয়ে রাখে। কারণ কি? কাপড়গুলো তারা মৌরাকে দেখাতে চায় না, কারণ কি এগুলো দেখলে তার দুঃখটা বেড়ে যেতে পারে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এর পরের প্যারাটা এখন আমরা একটু দেখে নেব। Bartley, the last surviving son, announces his intention to sail to Connemara to sell horses despite the dangerous weather. ভয়াবহ আবহাওয়া হওয়া সত্ত্বেও এই যে তার সর্বশেষ জীবিত সন্তান বার্টলি, সে ঘোষণা দিল কি সে কনেমারা যাবে। কনেমারা হচ্ছে একটি জায়গার নাম, যে জায়গাটা ঘোড়া কেনা বেচার জন্য বিখ্যাত একটা জায়গা, সেখানে যাবে। আর তোমরা জানো সেল মানে হচ্ছে কোনো নৌপথে যাত্রা করলে তখন সেল হয়। তো সেই যদিও তখন আবহাওয়া ভালো ছিল না, ডেঞ্জারাস ওয়েদার ছিল, সেই ডেঞ্জারাস ওয়েদারকে উপেক্ষা করে সে ঘোড়া বিক্রি করার জন্য এই কনেমারা যেতে চায়। মৌরা, consumed by fear and premonitions, pleads with him not to go, but Bartley is determined. মৌরা, যিনি হচ্ছেন ভয় এবং পূর্বাভাসে শঙ্কিত, প্লিডস উইথ হিম নট টু গো, তাকে যেতে নিষেধ করে, বাট বার্টলি ইজ ডিটারমাইন্ড, কিন্তু বার্টলি হচ্ছে নাছোড়বান্দা, সে যাবেই। অর্থাৎ এইখানে লাইনটা খেয়াল করো, কনজিউমড বাই ফিয়ার অ্যান্ড প্রিমনিশনস, অর্থাৎ ভয় এবং পূর্বাভাস দ্বারা শঙ্কিত। মানে কি, মৌরার অনেকগুলো সন্তান ইতিমধ্যেই কিন্তু সাগরে মারা গেছে, কাজী মৌরা এখন সাগরের কথা শুনলেই তার মধ্যে একটা শঙ্কা জেগে ওঠে যে ও কিনা সাগরে মারা যায়, কারণ তার একমাত্র জীবিত সন্তানই হচ্ছে বার্টলি, এবং সেই মূলত পরিবারের
অর্থনৈতিক চালিকা শক্তি। এখন সে সাগরে যাওয়ার কথা শুনলে সে ভয় পায়। তো এই কারণে বলা হয়েছে কনজিউমড বাই ফিয়ার অ্যান্ড প্রিমনিশনস। তো সে এই পূর্বাভাস দ্বারা শঙ্কিত হয়ে ভয় পেয়ে সে বাটলিকে যেতে নিষেধ করে, কিন্তু বাটলি হচ্ছে নাছোড়বান্দা, সে যাবেই। এরপরে দেখো, মৌরা's fears are amplified by the memory of losing her other sons to the sea. এই যে মৌরার দুঃখটা আরো বেড়ে যায় যখন সে তার অন্য ছেলেদের সাগরে হারিয়ে যাওয়ার স্মৃতিচারণ করে। She laments her powerlessness and the inability of life. সে তার অসহায়ত্ব এবং জীবনের এবং ভাগ্যের অনিবার্যতা নিয়ে দুঃখ করতে থাকে, শোক প্রকাশ করতে থাকে। তো এখানে কি দেখা যায়, সামারের দ্বিতীয় পাড়ায় এখানে হচ্ছে তার একমাত্র জীবিত সন্তান বার্টলি, সে ঘোষণা দেয় সে কনেমারা যাবে। কি কারণে যাবে? ঘোড়া বিক্রি করার জন্য। কিন্তু মৌরা তাকে বাধা দেয়, বলে যে না, তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু বার্টলি হচ্ছে এখানে ডিটারমাইন্ড, নাছোড়বান্দা, সে যাবেই। তারপরে মৌরা যখন তার অন্য ছেলেদের সাগরে হারিয়ে যাওয়া মনে করে তখন তার দুঃখটা আরো বেড়ে যায়। এরপরে সে তার অসহায়ত্ব এবং ভাগ্যের অনিবার্যতা নিয়ে শোক প্রকাশ করতে থাকে। তো এই দ্বিতীয় পারা গেল। এরপরে আমরা সামারের থার্ড পারাটা দেখে নেই। বিফোর বাটলি লিভস মৌরা ফেলস টু গিভ হিম হার ব্লেসিং হুইচ টর্মেন্টস হার। যখন বাটলি চলেই গেল, তার বাধা শুনল না, তখন সে তাকে আশীর্বাদ করতে ভুলে গিয়েছিল। এটা তাকে ভিতর থেকে পীড়া দিচ্ছিল। রাগের মাথায় সে তাকে আশীর্বাদ দেয়নি, কিন্তু মনে মনে এই বৃদ্ধা কষ্ট পাচ্ছিল যে আমি এটা কি করলাম, আমার ছেলেটা গেলই, আমি ওকে আশীর্বাদ দিলাম না। দেখো, she later goes to the shore to try and bless him. পরবর্তীতে সে সেই সাগরের তীরে গিয়ে দাঁড়ালো যে তাকে একটু ব্লেসিং দেবে, আশীর্বাদ দেবে। বাট শি ইজ টু লেট, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে, কারণ বাটলিকে আর পাওয়া যায়নি, বাটলি ইতিমধ্যে চলে গেছে। ইন হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, ক্যাথলিন অ্যান্ড নোরা এক্সামিন দ্য ক্লোথস অ্যান্ড কনফার্ম দ্যাট দে বিলং টু মাইকেল। যখন মৌরা বাটলিকে আশীর্বাদ করার জন্য সাগরের তীরে গেল, এই মুহূর্তে ক্যাথলিন এবং নোরা সেই জামা কাপড়গুলো খুলে চেক করতে লাগলো এবং তারা শিওর হলো যে এটা আসলে মাইকেলের। When Moura returns, she had a vision of Michael riding behind Bartley on a red mare, which she interprets as an omen of Bartley's death. এটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস। যখন সে সাগরে দাঁড়িয়েছিল তখন তার একটা হ্যালুসিনেশন হয়েছে, তার একটা দৃষ্টিভ্রম হয়েছে। সে দেখলো যে বার্টলের পিছনে একটা লাল ঘোড়ায় চড়ে মাইকেল আসতেছে, অথচ মাইকেল কিন্তু মারা গেছে। আমরা জানি যে মাইকেল 9 দিন ধরে নিখোঁজ, কিন্তু মাইকেল মারা গেছে। কিন্তু সে তার বার্টলের পিছনে পিছনে তার সেই মৃত ছেলে মাইকেলকে একটি লাল ঘোড়ায় চড়ে আসতে দেখেছে। হুইচ শি ইন্টারপ্রেটস, যেটাকে সে ব্যাখ্যা করেছে অ্যাজ অ্যান ওমেন অফ বার্টলিস ডেথ। এটাকে তিনি বার্টলির মৃত্যু হিসেবে ব্যাখ্যা করেছেন। যেহেতু বার্টলি তার লাস্ট সার্ভাইভিং সান, বার্টলিকে নিষেধ করা সত্ত্বেও বার্টলি গিয়েছে এবং সে রাগের মাথায় তাকে ব্লেসিং বা আশীর্বাদও দিতে পারেনি। পরবর্তীতে তিনি একটা হ্যালুসিনেশন দেখলেন কি, যে বার্টলির পিছনে লাল একটি ঘোড়ায় করে মাইকেল আসছে এবং এটাকে তিনি বার্টলির মৃত্যু হিসেবে ব্যাখ্যা করলেন। পরের পার্টটা দেখো, সুন আফটার, খুব শীঘ্রই দ্য ভিলেজ উইমেন অ্যারাইভ উইথ বার্টলেস বডি। গ্রামের মহিলারা বার্টলের বডিটাকে নিয়ে আসলেন, দেহটাকে নিয়ে আসলেন। হু হ্যাজ ড্রোনড আফটার বিং নকড ইনটু দ্য সি বাই হিজ হর্স, যাকে তার ঘোড়া আঘাত করে পানিতে সাগরে ফেলে দিয়েছিল এবং সে সেখানে ডুবে মারা যায়। মৌরা নাও হ্যাভিং লস্ট অফ অল মেল রিলেটিভস টু দ্য সি, মৌরা এখন তার সকল পুরুষ যে আত্মীয় ছিল, পুরুষ যারা ছিল তার কাছের মানুষ, তাদের সবাইকে সাগরে হারিয়েছে। ইজ ওভারকাম উইথ সরো, তিনি দুঃখে অভিভূত হয়েছেন। বাট অলসো উইথ আ সেন্স অফ রিজেন্ট অ্যাকসেপ্টেন্স, কিন্তু এটি একটি মেনে নেয়ার অনুভূতিও বটে। কিভাবে মেনে নেয়ার অনুভূতি হয় দেখো, সে আটার্স আ পয়েগন্যান্ট প্রেয়ার এক্সপ্রেসিং রিলিফ দ্যাট, সে একটি করুণ প্রার্থনা উচ্চারণ করলেন। সেটা কি, দ্য সি ক্যান নো লঙ্গার টেক এনিথিং মোর ফ্রম হার, যে এই সাগর তার কাছ থেকে আর কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। কত ভয়ঙ্কর কথা দেখো, একটা ট্রাজিক কথা। কিন্তু
অর্থাৎ তার সর্বশেষ যে জীবিত ছেলেটা ছিল বার্টলে, সেটাও সাগরে মারা গেল। এখন আর তার কোনো মেল মেম্বার নেই, তার ফ্যামিলির বা কোনো রিলেটিভস নেই যে বেঁচে আছে। শুধুমাত্র মৌরা বেঁচে আছে এবং তার 2 কন্যা ক্যাথলিন এবং নোরা বেঁচে আছে। কাজে অতি দুঃখে মৌরা এখানে বলেছে যে সাগর বা এই সাগর আমার থেকে আর কোনো কিছুই কেড়ে নিতে পারবে না, কোনো কিছু কেড়ে নেওয়ার বাকি নেই। কাজে এইটা তিনি মেনে নিলেন। এটা একটা মেনে নেওয়ার অনুভূতি তার, যদিও বিষয়টা কষ্টের। এরপরে দেখো, the play concludes with Moura's calm acceptance of her fate and a reflection on the relentless power of nature. এই নাটকটি সমাপ্ত হয় মৌরা তার ভাগ্যকে শান্তভাবে মেনে নেয়া এবং প্রকৃতির অফুরন্ত শক্তির প্রতিফলন হিসেবে এই নাটকটি শেষ হয়ে যায়। Riders to the Sea is a powerful depiction of human suffering and the harsh realities of life of the Aran Islands. এটি হচ্ছে মানুষের জীবনের দুর্ভোগ এবং অ্যারান্ট দ্বীপপুঞ্জের জীবনের কঠিন বাস্তবতার একটি নির্মম চিত্র। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নাটকটির সামারি দিয়ে পুরো নাটকটি সম্পর্কে একটি ধারণা পেয়েছো যে নাটকটি কি। মূলত নাটকটি হচ্ছে একটি ট্র্যাজেডি এবং এটি একটি 1 অ্যাক্ট প্লে। নাটকটির রাইটার হচ্ছে জে.এম. সিন্স এবং জে.এম. এর ফুল মিনিং হচ্ছে জন মিলিংটন সিন্স। তিনি একজন আয়ারল্যান্ডের রাইটার এবং এখানে 6টা ক্যারেক্টার আছে। আশা করি তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো জানার কিছু থাকে আরো কিছু, এবং তোমাদের জন্য কোনো কমেন্ট থাকে, সেটি আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।